ইবিএস মার্কেটসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, আজকের পর্বে আমাদের আমন্ত্রিত অতিথি বাংলাদেশের একজন মাস্টার ভ্যালু ইনভেস্টর জনাব শহীদুল ইসলাম সিএফএ। তিনি ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও। আমরা তার কাছ থেকে ভ্যালু ইনভেস্টমেন্টের যে সৌন্দর্য এটি সম্পর্কে শুনব, দেশের বাজার পরিস্থিতি সম্পর্কে শুনব, তার পোর্টফোলিও কোম্পানিগুলো সেগুলোর পারফরম্যান্স, পটেনশিয়ালস, আমাদের সমধর্মী যে সমস্ত ইকোনমি আছে সেখানকার স্টক মার্কেটের সাথে আমাদের মার্কেটের পার্থক্যগুলো কী, সবই শুনবো। শহীদ ভাই, স্বাগতম। থ্যাংক ইউ বাবু, থ্যাঙ্কস ফর ইনভাইটিং। আমরা যদি প্রথমেই যাই আপনাদের ফান্ড পারফরমেন্স সম্পর্কে যদি শুরু করি, 2023 ওয়াজ এ ব্যাড ইয়ার ফর স্টকস, যে ডেফিনেটলি কিছু স্পেকুলেটিভ স্টক ছাড়া কোনো কিছু থেকে রিটার্ন আসেন। ইনফ্যাক্ট পোর্টফোলিওতে কেউ নেভিগেট করতে পারেনি আর কি, কেনাও যায়নি, বেচাও যায়নি। আপনারা কেমন করেছেন? লাস্ট ইয়ার তো মার্কেট যেহেতু ডাউন ছিল, আমরা স্লাইটলি উই ডিড বেটার দেন দ্য মার্কেট, বাট এক্সেপশনাল কোনো কিছু না। হয়তো টোটাল ফান্ড, টোটাল রিটার্ন, এনএভি, ডিভিডেন্ড মিলে হয়তো 4-5% মতো হবে। বাট এইটা তো জাস্ট লাস্ট ইয়ার। বাট আমাদের যদি ইফ ইউ লুক অ্যাট আওয়ার লঙ্গার টার্ম হিস্ট্রি, 11-12 বছরে, তো অ্যাগেন যেটা পারফরমেন্স CAGR would be around 10%. Okay. Our highest in a particular year was 34%. It was negative 15% কোনো এক বছর। তো মানে যেটা হয় আর কি, স্টক মার্কেটে তো আমাদের আন্ডারলাইং সবই তো মার্কেট ইনভেস্টর। এন্টার টাইম হরাইজনটা হচ্ছে মার্কেট ওয়াজ বিয়ারিশ, মাঝখানে কিছু আপনার যে কাউন্টার মুভ ছিল আমরা বলতে পারি সেকেন্ডারি মার্কেটে। And this performance speaks for the credential, যে আমরা যতটুকু জেনেছি যে মিউচুয়াল ফান্ডগুলোতে আপনারা যা ম্যানেজ করছেন তার 3 গুণ আপনার যে আদার ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের পোর্টফোলিও আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে। দ্যাট মিনস যেখানে আমাদের দেশে একটা মিউচুয়াল ফান্ড সাবস্ক্রাইব করানো নিয়েই অনেক চ্যালেঞ্জ ফেস করেন আর কি আপনার অ্যাসেট ম্যানেজাররা বা স্পন্সররা। না, মিউচুয়াল ফান্ড নিয়ে তো একটা নেগেটিভ সেন্টিমেন্ট ওভারঅল তো আছে। আর আমরা যেটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আমাদের ম্যান্ডেট যেটা, আমরা মিউচুয়াল ফান্ড ম্যানেজ করতে পারি আর ইনস্টিটিউশনদের পোর্টফোলিও ম্যানেজ করতে পারি। ওটাও আমরা করতেছি। যে আমি যদি আপনি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল কেউ যদি আপনার হাতে 100 কোটি 200 কোটি, না আমরা ইন্ডিভিজুয়াল পারি না, আমাদের ম্যান্ডেট, আমাদের শুধু আমরা ইনস্টিটিউশন পারি। ওইটা আপনার মার্চেন্ট ব্যাংক করতে হবে। আচ্ছা, অ্যান্ড ইটস ইনস্টিটিউশনাল ফান্ড, আপনার যে মিউচুয়াল ফান্ড যেগুলো রেগুলেটেড তার 3 টাইমস, তাদের কি কোনো আসলে ট্যাক্স বেনিফিট বা কোনো কিছু আছে কিনা? না, ওরা হচ্ছে বেসিক্যালি দিস আর দ্য ইনস্টিটিউশনস, দে আর ইনভেস্টিং। এখন তাদের হয় কি, নিজেদের তো আর পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিম হয়তো অনেকে নাই বা রাখতে চান না, দে আর ইউজিং আওয়ার এক্সপার্টিস। ওকে, না এটা একটা আসলে এটা একটা বিগ কল ছিল ইনস্টিটিউশনগুলোর জন্য, যে যারা যেমন 10 সালের মার্কেটে ভুল করেছে, সেই ভুল কিন্তু এখনও আপনার সামলে উঠতে পারেনি অনেক ইনস্টিটিউশন। আমরা ব্যাংকের কথা বলতে পারি, ইন্স্যুরেন্সের কথা বলতে পারি। এই ফান্ডগুলো কেমন পারফর্ম করছে আপনি যেগুলো ম্যানেজ করছেন? না, এগুলো বেটার। কারণ আমি বলি আপনাকে, আমাদের মিউচুয়াল ফান্ডে যেটা হয়, মিউচুয়াল ফান্ডে তো আমাদের খুব কনজারভেটিভলি ম্যানেজ করতে হয়, ক্যাশ মেইনটেইন করতে হয় ওপেন এন্ডেড ফান্ডে। কারণ ইনভেস্টররা যে কোনো সময় টাকা রিডিমশন, আপনি সব শেয়ার একসাথে বিক্রিও করতে পারবেন। এক্স্যাক্টলি, যে কোনো সময় রিডিমশন প্রেশার আসতে পারে। বাট আপনি যখন একটা ইনস্টিটিউশন অ্যাকাউন্ট ম্যানেজ করেন, দেন ইউ টক টু দেম, তাদের লিকুইডিটি নিড, তাদের হরাইজন আপনি আপফ্রন্ট জানতে পারলেন। সো দ্যাটস হাউ ইউ ক্যান প্ল্যান। আর মিউচুয়াল ফান্ডে তো কিছু রেস্ট্রিকশন আছে, যেটা যে আপনার কনসেন্ট্রেশন, কোনো এক পার্টিকুলার ইনভেস্টমেন্ট 10% অফ দ্য ফান্ডের বেশি হওয়া যাবে না, ইন্ডাস্ট্রিতে কনসেন্ট্রেশন। এগুলো ইনস্টিটিউশনের ক্ষেত্রে আমরা এই ধরনের সেম কনজারভেটিভলি আমরা ম্যানেজ করি, বাট স্টিল উই ডোন্ট হ্যাভ দ্যাট হার্ড অ্যান্ড ফাস্ট ওরকম রেগুলেটরি রেস্ট্রিকশনস নাই আর কি। ওকে, আপনাদের পোর্টফোলিওগুলো আমি দেখেছি যে মিউচুয়াল ফান্ডের আর কি, দ্য ফুল অফ ব্লু চিপ স্টকস। আপনারা ট্রেজারিতে একটা ভালো এক্সপোজ আছে, শর্ট টার্ম ট্রেজারি বিলগুলোতে। অ্যান্ড ব্লু চিপ স্টকগুলোর পারফরমেন্স নিয়ে একটা হিউজ ফ্রাস্ট্রেশন যারা ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করেন তাদের মধ্যে। এটা লাস্ট মেনি ইয়ার্স আমরা বলতে পারি যে আপনার করোনার পর থেকে হয়তো একটা মডারেট রিটার্ন এসেছিল, তারপরে দেখা গেছে যে গত বছর যদি বলি লাস্ট 1 ইয়ার, যে ওভারঅল কর্পোরেট আর্নিংস ওয়াজ সিগনিফিকেন্টলি ডাউন, 2 ইয়ার্স ধরেই ডাউন আসলে। এর মাঝখানে কিন্তু এই যে ব্লু চিপগুলো আপনার স্পেশালি মাল্টি ন্যাশনালস, তারা ভালো করছিল।
তো এই শেয়ারগুলোর যে প্রাইস আছে কম্পারেটিভলি অন্যান্য দেশের তুলনায়, এটা ইভ্যালুয়েশন লেভেলটা আপনি কি দেখেন যে এটা কি? না, আমার তো মনে হয় এগুলো ভ্যালুয়েশনস এই মুহূর্তে ভেরি অ্যাট্রাকটিভ, কারণ এগুলো যে ধরনের মাল্টিপলে ট্রেড হচ্ছে সেগুলো তো যে পি অর যেমন মানে পি রেশিওস বা প্রাইস বুক ভ্যালু রেশিওস, সেগুলো যদি আপনি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন বা এই ধরনের সিমিলার মার্কেটের সাথে কম্পেয়ার করেন, তাহলে তো আমার ধারণা বাংলাদেশে ভ্যালুয়েশনস আর ভেরি অ্যাট্রাকটিভ। কারণটা হচ্ছে আমাদের মার্কেট তো বহুদিন ধরে ডাউন। একটু যদি এক্সাম্পল দেন আমাদের। না, এখন এক্সাম্পল যদি আপনি বলতে হয় তাহলে আমি যেগুলো কোম্পানিতে আমরা ইনভেস্ট করি সেগুলোই আমি বলি। যেমন আমাদের পোর্টফোলিওতে ইটস পাবলিক ইনফরমেশন বাই দ্য ওয়ে, আমাদের ওয়েবসাইটে আছে। আমাদের টপ ইনভেস্টমেন্টস লাইক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, ম্যারিকো, বার্জার, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, এগুলো কিন্তু আপনি দেখবেন এগুলো সবগুলোই আপনার জেপিতে ট্রেড হচ্ছে। এগুলো কিন্তু সিমিলার কোম্পানি, মানে আপনি ইন্ডিয়াতে দেখেন বা আমাদের মতো মার্কেটে, সেখানে অনেক অনেক হায়ার মাল্টিপল ট্রেড হচ্ছে। এটা আমাদের আসলে একটা মার্কেট নিয়ে একটা নেগেটিভ সেন্টিমেন্ট অনেক দিন ধরেই আছে। একটা ম্যাক্রো ইকোনমিক একটা কনসার্ন গত 2 বছর ধরে। ফরেন ইনভেস্টররা অনেকে বাংলাদেশ থেকে এক্সিট করছে, সেটা একটা কারণ। তো যেটা হয়, এটা কি ক্যাপিটাল মার্কেটে বাবু, ইট ইস আ সাইকেল, এগুলো হয় আপনার সবসময়ই। কিন্তু একটা কোম্পানির স্টক প্রাইস তার ফান্ডামেন্টাল কিন্তু রিফ্লেক্ট করে না, ওইটাই অপরচুনিটি। অনেক সময় খুব ড্রাস্টিক্যালি ডেভিয়েট করে, যে ওর যেটা ফেয়ার ভ্যালু বা যে ভ্যালুটা জাস্টিফাইড ভ্যালু, তার চেয়ে মার্কেট প্রাইস অনেক সময় অনেক কম, আবার অনেক সময় আবার অনেক বেশি। এটাই অপরচুনিটি। তো যারা ভ্যালু ইনভেস্টর, যারা কোম্পানির ফেয়ার ভ্যালু চিন্তা করে ইনভেস্ট করে, তাদের জন্য আই থিঙ্ক ইটস অ্যান অপরচুনিটি অ্যাট দিস পয়েন্ট ইন টাইম, বিকজ অফ দ্য ফ্যাক্ট, মানে এখন আমাদের দেশের যদি আপনি ইকোনমি তো উইল হোপফুলি কিপ গ্রোয়িং, কারণ আমাদের এক্সপেকটেশন হচ্ছে ওইটাই, যে দ্য ইকোনমি উইল কিপ গ্রোয়িং। এখন এই অর্থনীতিতে যদি ইকোনমি গ্রো করে, কর্পোরেট আর্নিং তো সেখানে রিফ্লেকশন হবে। হয়তো আজকে হয়নি, গত 1 বছর হয়নি। যেমন আপনারা একটা রিপোর্ট করলেন যে গত 1 বছরে বাংলাদেশে লিস্টেড কোম্পানিগুলা কর্পোরেট আর্নিং 22-23 মনে হয় 25% ডাউন ছিল। টু কনজিকিউটিভ ইয়ার্স, আপনার একবার তার উপরে আবার। এটা একটা ম্যাক্রো ইকোনমিক সাইকেল। এটা কিন্তু এই আপ সাইকেল, ডাউন সাইকেল, দিস ইজ পার্ট অফ ক্যাপিটালিজম। এই ইকোনমিক হিস্ট্রিতে সবখানেই এটা হয়। এই ডাউন সাইকেল একটা আসি আমরা এর মধ্যে, বাট এটা সবসময় থাকে না। এগুলো মানে এটার একটা রিভার্সাল হয়, অ্যান্ড হোপফুলি হবে। ইন্ডিয়াতে যেমন একটা স্টক আমরা দেখছিলাম একটা পেপারে, যে সে বার্জার টাইপের, যে একটা ইন্ডিয়ান বার্জার, তাদের যে পি মাল্টিপল আমাদের এখানকার চেয়ে মোর দেন ডাবল। অ্যান্ড ইজ ইট যে ইন্ডিয়া একটা বুল মার্কেট অর না? এখন ইন্ডিয়াতে যে সিমিলার কোম্পানি লাইক বার্জার বললেন, ওরা ইন্ডিয়াতে লিস্টেড, বাংলাদেশে লিস্টেড, ম্যারিকো একটা কোম্পানি, এগুলো আমরা ডিরেক্ট কম্পেয়ার করা সম্ভব। বা আরেকটা ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাকে বলি, বার্জার ইজ নট দ্য মার্কেট লিডার ইন ইন্ডিয়া। আপনার পেইন্টে এশিয়ান পেইন্ট একটা কোম্পানি আছে, ওইটার মার্কেট লিডার। তো ওইটার যেটা মার্কেট ভ্যালু, মার্কেট ক্যাপিটালাইজেশন, এইটা হচ্ছে বাংলাদেশের পুরো স্টক মার্কেটের ভ্যালুর কাছাকাছি। নট এক্স্যাক্টলি একটা কোম্পানি, এবং দ্যাটস নট আ টেলিকম কোম্পানি, দ্যাটস নট আ ব্যাংকিং কোম্পানি, দ্যাটস আ পেইন্ট কোম্পানি। এর চাইতে বড় কোম্পানিও আছে? না, এর চাইতে অনেক বড় কোম্পানি আছে। মানে এশিয়ান পেইন্ট ইজ নট পারহাপস ইভেন টপ 10 কোম্পানি। তো এর চেয়ে অনেক বড় বড় কোম্পানি ইন্ডিয়াতে আছে, লাইক আপনার রিলায়েন্স বলেন আপনি, বা এইচডিএফসি ব্যাংক বলেন, বা ইনফোসিস, টাটা কনসাল্টিং, অনেক বড় বড় কোম্পানি আছে ইন্ডিয়াতে। এখন একটা পেইন্ট কোম্পানির মার্কেট ভ্যালু, যেটা আমাদের ইকুইটি মার্কেট ক্যাপের কাছাকাছি, মানে ইট টেলস এ স্টোরি, যে মানে তাদের কোয়ান্টাম, মানে ওদের বাই দ্য ওয়ে তাদের স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন জিডিপি রেশিও মোর দ্যান 100% বা ক্লোজ টু 100%। আমাদের তো এটা ইকুইটি মার্কেট ক্যাপ জিডিপি রেশিও অনলি অ্যাবাউট 11-12%। ট্রেজারি ইনক্লুড করে আপনার 18%। না, ট্রেজারি তো ডিফারেন্ট, ট্রেজারি ইজ নট ইকুইটি। আমি যেটা বলতেছি ইকুইটি মার্কেট ক্যাপ, আমাদের ইকুইটি মার্কেট ক্যাপ তো জাস্ট লাইক, মানে অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি হয়তো 11 বা এরকম হবে, যেটা ইন্ডিয়াতে মোর দ্যান 100%। তো
এইটা মানে এই ডিসকানেক্টটা আসলে ইজ ভেরি হার্ড টু ভেরি স্টার্ক, মানে এই ডিসকানেক্ট ইজ সো বিগ, কারণ both India, Bangladesh, the economic growth trajectory is similar. Both economies are growing. আপনার পার ক্যাপিটা ইনকাম লেভেল সিমিলার। তারপরে আপনি দুইটা দেশের তো দেয়ার আর লট অফ সিমিলারিটিস এখন, বাট ওদের ক্যাপিটাল মার্কেটের এই লেভেলের ডেভেলপমেন্টের পিছনে পারহাপস একটা কারণ হচ্ছে হয়তো ওদের গভর্নেন্সটা, কর্পোরেট গভর্নেন্সটা আমাদের চেয়ে অনেক ভালো। ওদের কোম্পানিগুলোর ট্রান্সপারেন্সি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, সেটা একটা ফ্যাক্টর। আর ওখানে হয়তো বড় কোম্পানি সবই লিস্টেড, আমাদের এখানে হয়তো অনেকগুলো লিস্টেড না, সেটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যেটা আপনি বললেন যে ভ্যালুয়েশন, সিমিলার কোম্পানিস লাইক বার্জার পেইন্টস ইন্ডিয়াতে হয়তো আপনার 50 বা 60 পিতে ট্রেড হচ্ছে, আমাদের এখানে হয়তো 26-27 পিতে। মেরিকো হয়তো আমাদের এখানে হাফ 16, আর ওখানে হয়তো 50, 1/3। হ্যাঁ, তো এই ধরনের এটার ভ্যালুয়েশনও একটা ফ্যাক্টর। আমাদের দেশে মার্কেট ভ্যালুয়েশন এখন ইন্ডিয়া মার্কেট ওভার ভ্যালুড আর বাংলাদেশ আন্ডার ভ্যালুড, এটা বলা ডিফিকাল্ট। এখন ইন্ডিয়া হয়তো পারহাপস গ্রোথ কোম্পানিগুলোর আপনার যে আর্নিংস জেনারেট করার ক্যাপাসিটিটাও বোধহয় আমাদের এখানকার কর্পোরেটগুলোর চেয়ে বেটার। এখানেও আর্নিংস তো এখানে না হলে তাহলে পি মাল্টিপল কম কেন? এখানেও তো আর্নিংস জেনারেট হচ্ছে। এটা আমার ধারণা মানে একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের মার্কেট, আমার ধারণা ইজ টু ডিপ্রেসড, মানে টু নেগেটিভ, সেন্টিমেন্ট ইজ টু নেগেটিভ আনজাস্টিফাইবলি। ইন্ডিয়া হয়তো একটু অন দ্য বুলিশ সাইড, আই এম নট সেইং ইটস এ বাবল, বাট অন দ্য মানে একটু হয়তো আপবিট সাইডে আছে ইন্ডিয়াটা। আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে ইন্ডিয়াতে হয়তো এগুলোই আসলে মানে আর কোনো আপনার লজিক্যাল আর কোনো কারণ থাকতে পারে না। হোল্ডিং দ্য স্টকস যেগুলো আপনার এমএনসিজ অ্যান্ড যে সমস্ত লোকাল ব্লু চিপ আছে, আপনি কি এক্সপেক্ট করেন যে এই শেয়ারগুলো থেকে একটা হিউজ রিটার্ন পাওয়া যাবে? আপনি এক সময় আমরা যে মাল্টিন্যাশনাল আদার্স যেগুলো যে 2013 থেকে একটা বড় বুল রান ছিল, আপনি পুরোটাই আপনার ইনভেস্টররা এনজয় করেছে থ্রু দ্য মিউচুয়াল ফান্ড। বাবু, আমি বিশ্বাস করি বলি তো উই আর ইনভেস্টেড ইন দ্যাট কোম্পানিজ, তাই না? এখন মানে ওইটা আমি বিশ্বাস করি বলি। এখন একটা জিনিস হচ্ছে কি, এখন একটা কোম্পানি, দিস ইজ দ্য কোম্পানিজ যারা ভেরি ইন্টারেস্টিং। আপনি যে বললেন না ওই যে গত বছর যে আপনি রিপোর্ট করলেন 25%, ওই টাইম ফ্রেমে আমরা দেখছিলাম যে আমাদের যে হোল্ডিং তাদের আর্নিং কিন্তু ছিল পজিটিভ। সো এইসব ভালো কোম্পানি এরা কিন্তু আপনার এই ধরনের একটা নেগেটিভ এনভায়রনমেন্টেও কিন্তু তারা হয়তো ওই লেভেলের না, বাট স্টিল দ্য মেনটেন সাম গ্রোথ। তো যখন একটা কোম্পানি আর্নিংয়ে গ্রোথ থাকবে, তখন স্টক প্রাইস ক্যানট রিমেইন সাবডিউড ফর এভার। মানে এইটা ক্যাচ আপ করবেই। এখন এটা নেক্সট ইয়ার করবে না 2 বছর পরে করবে, নোবডি নজ, বাট আমরা উই আর বেটিং যে সামডে এটা ক্যাচ আপ হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর ইনভেস্টিং ইন দোজ কোম্পানিজ। ওকে, আপনি এই যে 2 বছর 4 বছর 2-3-4 ইয়ার্স নিয়ে আপনি বদার না খুব একটা, বিকজ আপনি ধৈর্য নিয়ে শেয়ারগুলো হোল্ড করেন অ্যান্ড আপনি মনিটর করেন যে আপনার কোম্পানির পারফরমেন্স ঠিক আছে কিনা। আপনি আমাদেরকে এই স্টাইলের বাই অ্যান্ড হোল্ড ভ্যালু ইনভেস্টিং যেটা, এটার বিউটি সম্পর্কে অ্যাডভান্টেজ কি? আসলে এটা একটা খুব বড় ডিবেট যে আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে, যে আমরা কি আসলে একটু শর্টার টার্মে ফোকাস করব নাকি এই বাই অ্যান্ড হোল্ড স্টাইলে। না, এটা বিউটি বলা হচ্ছে, যেটা বলি ফার্স্ট অফ অল ইজ বোরিং। কারণ আপনি ইউ ডোন্ট লুক অ্যাট লাইক হোয়াট ইজ হ্যাপেনিং মার্কেট প্রতিদিন, মানে আই ডোন্ট ফিল লাইক সেইং যে প্রতি মুহূর্তে মার্কেট দেখতে হবে। মার্কেট এক্সাইটমেন্ট থেকে কিন্তু আমরা একটু অ্যালুফ। মানে আমরা বেসিক্যালি হোয়াট উই ডু, আমরা লং টার্ম আমরা কোম্পানির পোটেনশিয়ালস দেখে উই চেক দ্য প্রাইস, যেই প্রাইসে এটা এন্ট্রি করা যায় কিনা, অ্যান্ড দেন উই হোল্ড ইট। তো এইটাতে হলে সুবিধাটা হচ্ছে, সবচেয়ে বড় ইন্টারেস্ট হচ্ছে ইউ গেট টু মানে ফোকাস অন লার্নিং দ্য বিজনেস, যে কোন ব্যবসাটা বাংলাদেশে ভালো করতেছে, কোনটা ভালো করতে পারে। তো আমরা বেসিক্যালি উই আর বিজনেস অ্যানালিস্ট দেন স্টক মার্কেট অ্যানালিস্ট। আমরা আসলে উই আর নট, স্টক মার্কেট ইজ বেসিক্যালি জাস্ট টু সি যে আমার এই কোম্পানিটাতে আমি মনে করি যে দিস ইজ এ গুড কোম্পানি, এই কোম্পানির স্টক এই ভ্যালু ডিজার্ভ করে। আমি স্টক মার্কেটে গিয়ে দেখি যে প্রাইসটাকে চেয়ে অনেক কম কিনা, যদি কম হয় উই বাই ইট, তাই না জিনিসটা? অ্যান্ড এটার জন্য আমাদের ডে টু ডে স্টক মার্কেট দেখার প্রয়োজন নাই। বাট হোয়াট উই ডু,
আমরা যেহেতু ইনভেস্টমেন্ট প্রফেশনালস, আমাদের টাইমটা বেসিক্যালি মোস্টলি উই থিঙ্ক, উই স্টাডি এইসব কোম্পানি যেগুলোতে আমরা ইনভেস্ট করছি সেগুলো, অ্যান্ড পোটেনশিয়ালি আমরা কোনোটা আমরা ইনভেস্ট করতে পারি কি না, মানে উইথ সিমিলার অ্যাপ্রোচ, উইথ সিমিলার লং টার্ম হরাইজন। এটি হচ্ছে মানে দ্যাটস হোয়াট উই ডু। আর লাইফস্টাইলে এটার কোনো ইম্প্যাক্ট আছে কিনা? ও লাইফস্টাইল, আপনি সন্ধ্যার আপনি বিকেলে অফিস শেষ করে বাসায় যান, ফ্যামিলিকে টাইম দেন, ওয়েদার ইফ ইউ ওয়ান্ট, আপনি যদি একটু শর্টার টার্মে অ্যাক্টিভ থাকেন তো আপনাকে আর একটু খোঁজ খবর রাখতে হয়। অ্যান্ড মোস্ট পিপল যেটা করে অ্যাক্টিভ ট্রেডার্স, তারা আপনার দে হ্যাভ টু কিপ টকিং অন ফোন, সন্ধ্যার পরেও কথা বলতে হয়। না এইটা আমরা করি না। আমাদের লাইফস্টাইল বেনিফিট ট্রিমেন্ডাস। লাইক আপনি, আপনার লাইফ ইজ লেস স্ট্রেসফুল বিকজ আপনি ইউ আর নট বদার্ড যে আজকে কালকে কি হচ্ছে বা সামনের মাসে কি হচ্ছে। হোয়েন ইউ হ্যাভ লং টার্ম হরাইজন তখন ইউ আর নট টু বদার্ড। আর অফকোর্স যেটা হচ্ছে এতে ইউ গেট মোর টাইম টু থিঙ্ক, মোর টাইম টু স্টাডি। আর আর পড়াশোনা করা, চিন্তা করা ইজ লেস স্ট্রেসফুল দ্যান লাইক যে ফলোয়িং যে মার্কেটে কী হবে কালকে। এক্স্যাক্টলি, ভেরি ক্যাওটিক, যে কে ঢুকতেছে মার্কেটে, কে এক্সিট করতেছে, মার্কেট সেন্টিমেন্ট কী। তো এগুলোর চেয়ে ওইটা হচ্ছে স্লাইটলি বোরিং বাট লেস স্ট্রেসফুল ফর শিওর। হরাইজন ঠিক থাকলে ইটস প্রুভেন যে রিটার্ন পারফরমেন্সে যে ভালো ইকুইটি হচ্ছে সবচেয়ে বেশি হবে বাবু। ইসে আপনি যদি এটা ইউ ডোন্ট নো কবে হবে, বাট আপনার কোম্পানি যদি আপনার যে সিলেকশন ঠিক থাকে, আপনি যদি রাইট প্রাইসে যদি আপনি এন্ট্রি করে থাকেন, এই ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন দেবেই। হ্যাঁ, তো এটা বাট কেউ জানে না যে টাইম ফ্রেমটা কী হবে। দেখেন মিস্টার বাফেট একটা কথা বলে যে আমেরিকান স্টক মার্কেট নিয়ে, উনি বলছেন যে গত শতাব্দীর 1901 থেকে 2000 সাল পর্যন্ত 10টা দশকে, প্রতি দশকেই কিন্তু আমেরিকান ইকোনমি ট্রিমেন্ডাসলি গ্রো করছে। বাট এর মধ্যে কয়েকটা দশকে ছিল স্টক মার্কেট ওয়াজ সিগনিফিকেন্টলি ডাউন, আর অন্য কয়েকটা দশকে ছিল স্টক মার্কেট সিগনিফিকেন্টলি আপ। তো এইটা, বাট আপনি যদি ওভারঅল দেখবেন যে স্টক মার্কেট in the long run it reflects the economic fundamentals, corporate earnings, but in the short term it doesn't. মানে ইভেন 2-4-5 বছরও করে না, মার্কেট ক্যান রিমেইন ডিপ্রেসড ফর 5-10 years as well. আমাদের মার্কেট তো প্রায় এক যুগ হয়ে গেল। হ্যাঁ, আমাদের এক যুগ হওয়ার পেছনে অবশ্য আর একটা কারণ আছে। আমাদের আসলে এই 2010-এর আগে যেটা হয়েছিল এটাও কিন্তু একটা এক্সেপশনাল। আপনি 99 থেকে 2010-এর মধ্যে বাংলাদেশের অন অ্যান অ্যাভারেজ কোম্পানির আপনার ভ্যালুয়েশন 20 গুণ হয়ে গেছে। 20 গুণ মানে 19 গুণ বাড়ছে। এটাও কিন্তু ইট ওয়াজ এ বাবল, নো কোশ্চেন অ্যাবাউট ইট। 2010 ওয়াজ এ বাবল। এখন বাবলের কারেকশন ওয়াজ ডিজার্ভিং। এটা আমরা এখন হয় কি, যখন একটা অনেক বড় বাবল হয় তখন এই কারেকশনটাও একটু সময় লাগে। আর সেই কারেকশনগুলোও আমাদের 11-12-র দিকে যে ওইভাবে হইতে দেওয়া হয়নি আসলে। মানে দেয়ার আর এ লট অফ পলিসি ইনিশিয়েটিভস টু সাপোর্ট দ্য মার্কেট। হ্যাঁ, এগুলো শর্ট টার্ম কাজ করে। সেল বাধাগ্রস্ত করা, যে আপনার ফোর্স সেল বন্ধ করে রাখা হয়েছিল, বাট অলসো এ লট অফ সাপোর্ট ইন মেনি ওয়েজ। এগুলো দিয়ে শর্ট টার্ম ঠেকানো যায়, বাট লং টার্ম যায় তো 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 ওইটা আপনার কয়েক বছর লাগছে ওইটা অ্যাড্রেস হতেই, ওই যে 2010-এর যে বাবলটা ছিল। অ্যান্ড দেন তারপরে দেখেন গত কয়েক বছরতে এ লট অফ থিংস হ্যাপেন, লাইক কোভিড বলেন আপনি, তারপরে আপনার এই যে দ্য ইউক্রেন ওয়ার, তো এগুলো ইস্যুস তো আছেই। আর বাট দ্য ফ্যাক্ট ইজ এর মধ্যে তো বাংলাদেশ ইকোনমি কিপড গ্রোয়িং, তাই না? আপনি যদি দিস ইজ দ্য ডিসকানেক্ট, যে আমাদের যদি আপনি ইন্ডেক্সের দিকে তাকান, লাইক লুকস লাইক, আমার কাছে মনে হয় যে জাপান, আমরা যে সমস্ত যে আপনার একটা এজিং পপুলেশন এন্ড আদার যে সমস্ত আপনার ডিফ্লেশন প্রবলেম, হ্যাঁ, একটা লং টার্ম চার্টের দিকে তাকালে মনে হয় যে এই ধরনের একটা প্রবলেম এই ইকোনমিতে যাচ্ছে। আসলে উল্টো আমাদেরটা আসলে, আমাদের তো আপনি তো ডেমোগ্রাফি দেখেন, মানে জাপানের প্রবলেমটা তো একটা স্ট্রাকচারাল একটা প্রবলেম, কারণ ওরা 1989 দে বিকেম আ ভেরি রিচ কান্ট্রি, তারপরে তাদের পপুলেশন স্টার্টেড শ্রিঙ্কিং। আর আমাদের যেটা হয়ে গেছে যে আমাদের তো এখনও স্টিল পপুলেশন ইজ গ্রোয়িং, ইয়াং পপুলেশন। আর আমরা তো জাপানের মতো রিচ কান্ট্রি না, আমাদের তো উই হ্যাভ আ লট অফ হেডরুম ফর গ্রোথ। আমাদের এই জিনিসটাকে আমাদের মার্কেটের এই পারফরমেন্সটাকে আমি দুইভাবে এক্সপ্লেন করি।
প্রথমটা হচ্ছে যে 2010-এর বাবলটা ছিল, ইট ওয়াজ ম্যাসিভ। আর তারপরে যে কিছু সেন্টিমেন্ট বা এইসব কারণে হয়তো মার্কেট সাবডিউড। আর একটা জিনিস হয়ে গেছে কি, আমাদের মার্কেট এখন আপনি হয়তো সিলেক্টেড গুড কোম্পানির যেগুলো সেগুলো পারফর্ম করবে, বাট ওভারঅল মার্কেটে আমাদের আবার দেয়ার আর মেনি কোম্পানিজ হুইচ আর নট ওয়েল গভর্নড, তাদের আবার গভর্নেন্স ইস্যু ট্রিমেন্ডাস। তারা লং টার্ম তাদের ভ্যালু যা হওয়ার তাই হবে। বাট যেগুলো গুড কোম্পানিজ, যে সমস্ত কোম্পানি তাদের কাস্টমারদেরকে ভ্যালু জেনারেট করে প্রফিট করতেছে, সেসব কোম্পানির শেয়ার প্রাইস আপনার চিরদিন ডিপ্রেস থাকবে তা থাকবে না। একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, যেমন যে আমাদের এখানে বার্জার আছে, আমাদের এখানে ম্যারিকো আছে, ইন্ডিয়াতেও আছে। আপনি যদি মানে আপনাকে অপশন দেওয়া হয় যে ইন্ডিয়ান স্টকটাতে রাইট নাও রাইট প্লেসে ইনভেস্ট করবেন না বাংলাদেশে করবেন? কারণ দেখেন ভাই, আপনি ম্যারিকো ইন্ডিয়া মানে হোয়াই 3 times আপনার মাল্টিপলস। কারণটা দেখেন, বাংলাদেশে তো গোয়িং ফরওয়ার্ড আপনি যদি গ্রোথ অপরচুনিটি দেখেন, এটা নলেজ মানে ইন্ডিয়ার চেয়ে খুব সিগনিফিকেন্টলি কম হওয়ার কোনো কারণ দেখি না। হেডরুম আসলে কোথায় বেশি, ইন্ডিয়াতে আর বাংলাদেশে? এইটা আমার ধারণা খুব কাছাকাছি হবে ভাই। ইউ সি, বাংলাদেশ ইকোনমি তো ইজ গ্রোয়িং প্রিটি সিমিলার রেটে। আর ইকোনমি যদি এভাবে গ্রো করে, এগুলো কর্পোরেট আর্নিং কেন গ্রো করবে না? করবে। হ্যাঁ, তো সুতরাং দ্যাট চয়েস ইজ ক্লিয়ার টু মাই। ইফ ইউ আস্ক মি টু লাইক আপনি ম্যারিকো ইন্ডিয়াতে ইনভেস্ট করবেন, অফকোর্স বাংলাদেশে। আপনি বার্জার ইন্ডিয়াতে করবেন, অফকোর্স বাংলাদেশে, বিকজ অফ দিস ভ্যালুয়েশন ডিসক্রিপেন্সি। হ্যাঁ, এইটা দেশপ্রেমের পার্ট হিসেবে না, ইটস পিওরলি আপনি যদি ভ্যালুয়েশন দেখেন, আপনি যদি গ্রোথ পোটেনশিয়ালিটি দেখেন, আমার ধারণা দ্যাট চয়েস ইজ ভেরি ক্লিয়ার টু মাই। আচ্ছা, আমরা লং টার্ম একটা পার্সপেক্টিভ পেয়েছি। ব্র্যাক ব্যাংক আপনারা সিগনিফিকেন্টলি হোল্ড করেন, স্কয়ার ফার্মা নিয়ে অনেক কথা হয়। ব্র্যাক ব্যাংক সম্পর্কে যদি আপনার ইকুইটি ইনসাইট শেয়ার করেন। ব্র্যাক ব্যাংক তো ইস ওয়েল গভর্ন ব্যাংক। এখন জিনিসটা হচ্ছে, আপনি বোর্ড দেখেন, তাদের গভর্নেন্স দেখেন, আর তাদের আপনি বিকাশ তাদের সাবসিডিয়ারি, অ্যান্ড ভ্যালুয়েশন ওয়াইজ ইটস লাইক ভেরি লাইক ব্র্যাক তো বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ব্যাঙ্কস। এখন এর মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে কত? রাফলি অ্যারাউন্ড $550 মিলিয়ন। আপনি ইন্ডিয়াতে আপনি দেখেন তাদের টপ ব্যাংকের ভ্যালুয়েশন কত হবে? হয়তো 150 বিলিয়ন, মোর দেন $100 বিলিয়ন। অ্যান্ড দে হ্যাভ মেনি ব্যাংকস যে 80-90-100 বিলিয়ন ডলার ভ্যালুয়েশনের কাছাকাছি। তো ইন্ডিয়ান ইকোনমি আমাদের চেয়ে হয়তো 7-8 গুণ 10 গুণ। তো তাদের আপনার টপ ব্যাংক আমাদের চেয়ে 10 গুণ হইতে পারে, 20 গুণ হইতে পারে। তাই বলে 100 গুণ, 200 গুণ, 300 গুণ, এটা একটা ডিসকানেক্ট বাবু, বুঝছেন না? তো এগুলো আমার কাছে মনে হয় ইটস এ ক্লিয়ার ভ্যালু এই ধরনের ব্যাংক। ব্র্যাক ইজ আমাদের পোর্টফোলিও তো আছে, বাট আই এম শিওর দেয়ার আর ফিউ আদার গুড ব্যাংকস অ্যাজ ওয়েল ইন আওয়ার কান্ট্রি। আর হ্যাঁ, এটাই তো, এটা একটা ক্লাসিক আমার ধারণা, একটা মানে ওভার রিয়াকশন, মানে বাংলাদেশ অন দ্য নেগেটিভ সাইড আর কি। মানে পিপল আর টু ডিপ্রেসড। ট্রেজারিতে আপনাদের শর্ট টার্ম বিলগুলোতে আমি দেখলাম যে 20-30% পর্যন্ত এক্সপোজার আছে। না, আমাদের যেটা ইন্টারেস্ট রেট নিয়ে ম্যাক্রো ইকোনমিক আপনার ফোরকাস্টগুলো কি? না, মিউচুয়াল ফান্ডে হয় কি, একসময় আমরা কিছু টাকা রাখতাম এফডিআরে, কারণ ওপেন এন্ডেড ফান্ড ম্যানেজ করি, যে সময় কিছু ক্যাশ রাখতে হয়। এখন আমাদের এফডিআর কিছুই নেই, সবই হয়তো শর্ট টার্ম বিলসে আছে। এখন যে লেভেলে শর্ট টার্ম ইল্ড পাচ্ছি, এইটা তো ইটস ভেরি হাই, তাই না? 11.5% মতো ইল্ড শর্ট টার্ম বিলসে, এটা তো হাই, এটা তো সবসময় থাকবে না। এখন পলিসি ইন্টারেস্ট রেট আমাদের দেশে কত, 8.5 না? তো 8, হ্যাঁ। তো এখান থেকে আমাদের যে ট্রেজারি বিলের যে ইল্ডের ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমাদের দেশ মানে ইজ টু হাই। 8 ভার্সাস 11.5, এটা হয়তো কমে আসবে। আর পলিসি রেট আই ডোন্ট সি গোয়িং আপ এনি ফার্দার, কারণ অনেকটা তো বাড়লো, আর ইনফ্লেশন কনসার্ন রিমেইনস, বাট স্টিল আমার ধারণা যে গোয়িং ফরওয়ার্ড পলিসি ইন্টারেস্ট রেট খুব ড্রাস্টিকলি বাড়বে বলে আমি মনে করি না। আর এটা না বাড়লে পরে আপনার ট্রেজারি বিলস এত হাই ইল্ড থাকবে না। তো উই ডোন্ট এক্সপেক্ট ইট টু কন্টিনিউ দ্যাট হাই। তো এখন বাট স্টিল আমরা আমাদের মিউচুয়াল ফান্ড
ফান্ডের পোর্টফোলিওতে কিছু আমাদের শর্ট টার্ম বিলস রাখতেই হবে। এটা জাস্ট লাইক মানে ক্যাশের মতোই আর কি। এক্স্যাক্টলি, যেন ক্যাশের কারণেই তো এটা, তাই না জিনিসটা? 3 মান্থস যেটা রিডেমশন অফ 3 মান্থস 6 এখন মান্থস। আপনি যদি আমার কাছে যদি আপনি আমাকে 10 ইয়ার্স বা 20 ইয়ার্স 10 ইয়ার্স হরাইজনে যদি আপনাকে টাকা ম্যানেজ করতে দেন, আমি কি টিবিলস ইনভেস্ট করবো? অফকোর্স না, তাই না জিনিসটা? আমি যে সমস্ত কোম্পানিতে আমরা ইনভেস্ট করি 10 ইয়ার্স কেন, ইভেন শর্টার হরাইজনেও, স্লাইটলি শর্টার 5 ইয়ার্স হরাইজনেও, তো আই উড রাদার ইনভেস্ট ইন দোজ কোম্পানিজ দ্যান ইন টিবিলস। মিউচুয়াল ফান্ড ম্যানেজমেন্টের কিছু মানে আপনার যে এডিশনাল আপনার ডিস্টারবেন্স আছে, যে আপনি লাইক একটা এক্সপোজার ম্যান্ডেটরি মেনটেন করতে হয়, ক্যাশ মেনটেন করতে হয়। এখন এই যে এই সানডেতে যদি আপনাকে 100 কোটি টাকা দেওয়া হয় ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্টে, আপনি উইদাউট হরাইজন, না লং টার্ম হরাইজনে ডেফিনেটলি আপনি কিভাবে এটা ইউটিলাইজ করবেন? আমি পুরোটা স্টক মার্কেটে ইনভেস্ট করবো। ওকে, আপনি যদি আমাকে 5 ইয়ার হরাইজন দেন, আই উইল পুট এন্টার মানি ইন দ্য স্টক মার্কেট। এটা তো আমি একদিনে কিনবো না, কারণ আমাদের মার্কেটে তো ওই লেভেলের ডেপথ তো আর নাই। এটা আপনার সময় লাগবে, হয়তো আপনার 1-2 সপ্তাহ সময় নিব আমি, বাট আই উইল পুট দ্য মানি ইন দ্য স্টক মার্কেট। 1-2 সপ্তাহের বেশি নেবেন না। 100 কোটি টাকা 2 সপ্তাহ, 2 সপ্তাহ বেশি You are managing much more than this. Okay, the market is liquid enough to absorb this. 23 সাল মার্কেট আপনার যে ফ্লোর প্রাইসের কারণে ওয়াজ ফ্ল্যাট, যে আর 24 সালে যদি আপনি এই বছরের শেষ নাগাদ ডেফিনেটলি আপনার একটা কল আছে, ইফ ইউ হ্যাভ, আমাদের সাথে শেয়ার করবেন। না বাবু, দেখেন স্টক মার্কেট 1 বছরে কি হবে, আই হ্যাভ নো প্রোটেকশন, 2 বছরে আই হ্যাভ নো প্রোটেকশন। বাট একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, আপনি লাস্ট 2 ইয়ার্সের যে লেভেলের কর্পোরেট আর্নিংয়ের ডাউন টার্ন আপনি দেখলেন, এইটা আমার ধারণা বাই দ্য এন্ড অফ দিস ইয়ার আপনি রিভার্সাল দেখতে পারবেন। আমি বলতেছি লিস্টেড কোম্পানির আর্নিংয়ে। এখন মার্কেট কীভাবে রিয়াক্ট করবে ভাই, আই ডোন্ট নো। ওকে, মানে ওইটা অ্যাজ এ অলওয়েজ সেড, মানে শর্ট টার্মে আই হ্যাভ নো প্রেডিকশন। না না না, আপনার ফোকাস হচ্ছে, আপনার সাধনাটাই হচ্ছে যে আর্নিংস এন্ড বিজনেসটাকে অ্যানালাইসিস করা। আপনি আপনার তত্ত্বটা হচ্ছে যে আপনি যদি সঠিক স্টকটা ভালো দামে কিনতে পারেন, তাহলে হচ্ছে যে কোনো এক সময় এটা থেকে আপনি একটা ভালো রিওয়ার্ড পাবেন। এর বাইরে কোনো ধরনের যে মার্কেট অ্যাক্টিভিটিস বা আদার সবকিছু আপনার কাছে নয়েজ। ও ইয়া, দ্যাটস ট্রু। শহীদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা নিশ্চয়ই এই বছরের মাঝামাঝি সময়ে আপনার সাথে আরেকবার বসতে চাই। শিওর, মাই প্লেজার। থ্যাংক ইউ বাবু। দর্শক, আমরা শুনলাম শহীদ ভাইয়ের কাছ থেকে, তিনি বলছিলেন যে এই বছরের শেষ নাগাদ গিয়ে সেকেন্ডারি মার্কেট কোথায় যাবে এটি আসলে তিনি প্রেডিক্ট করার চেষ্টা করেন না, কিন্তু তার প্রত্যাশা হচ্ছে যে ওভারঅল কর্পোরেট আর্নিংস এই বছরের শেষ নাগাদ গিয়ে বেটার কিছু দেখা যাবে। সুদের হার এখান থেকে খুব বেশি বাড়বে এরকমটা তিনি এক্সপেক্ট করছেন না। ভালো ইকুইটি, যেগুলো নিয়ে আমরা দীর্ঘ সময় কথা বললাম, যে আপনার যখন ওভারঅল কর্পোরেট আর্নিংস কম ছিল বেশিরভাগ কোম্পানির, 70%, 65% কোম্পানি আপনার খুব ড্রাস্টিক ফল করছিল আর্নিংস পার শেয়ার বিকজ অফ দ্য আপনার ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন। ওই সময়ে তার পোর্টফোলিও কোম্পানিগুলো ভালো করছিল। অ্যান্ড সংকট আসলে একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আসলে কার শক্তি কতটা। ভালো কোম্পানিগুলো তিনি হোল্ড করেন, অ্যান্ড এটি 2 বছর 3 বছরও যদি খুব র্যালি না হয় সেকেন্ডারি মার্কেটে, তিনি মাইন্ড করেন না আর কি। আমরা পরের পর্বে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে।